ওকে, আমাদের কোয়েশ্চেন আনসার পার্ট। তো আমাদের কোয়েশ্চেন আনসার পার্টের প্রথম ছিল হোয়াট আর দ্য কজেস অফ সয়েল পলিউশন। টেক্সটে সয়েল পলিউশনের মোট দুইটা বা তিনটার মতো কজ রয়েছে। ওই কজ গুলো লিখতে পারলেই যথেষ্ট হবে। এর এক নাম্বার হলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। সয়েল পলিউশন আছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। এরপরে সেকেন্ড আছে এগ্রিকালচারাল ল্যান্ডে সয়েল পলিউশন যেটা হয় সেটা। এরপরে লাস্টে আমরা অন্যান্য যে হাউস হোল্ড ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট, অন্যান্য যে ওয়েস্ট গুলো আছে, কেমিক্যাল ওয়েস্ট, এগুলোকে অ্যাড করলেই আমাদের সয়েল পলিউশনের কারণগুলো হয়ে যাবে। উত্তরটা একটু বড় করে লিখবো, আমি শুধু মেইন পয়েন্টস গুলো বলছি। হোয়াই আর দ্য সিটি ডুয়েলার্স আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ অল কাইন্ডস অফ পলিউশন। টেক্সটে সিটি ডুয়েলার্স তো সবচেয়ে বেশি পলিউশনের শিকার এটা বলা আছে, কিন্তু কেন শিকার সেটা বলা নেই। তো এটা আমাদেরকে গেস করে বলতে হবে, কারণ সিটি এরিয়াতে পপুলেশন বেশি। যেখানে পপুলেশন আরেকটা হলো সিটি এরিয়াতে ইন্ডাস্ট্রি বেশি। পপুলেশন বেশি, ইন্ডাস্ট্রি বেশি, ভেহিকলস বেশি। এই তিনটা কারণেই মূলত সিটি এরিয়া সব ধরনের পলিউশন বেশি হয়। তো একটু ডিটেলস ডিসক্রাইব করে লিখলেই চলবে। পপুলেশন বেশি হওয়ার কারণে ডোমেস্টিক ওয়েস্ট বেশি হয়, হিউম্যান ওয়েস্ট বেশি হয়। এরপর ইন্ডাস্ট্রি বেশি হওয়ার কারণে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বেশি হয়। ভেহিকলস বেশি হওয়ার কারণে ভেহিকুলার যে ওয়েস্ট গুলো আছে এগুলো বেশি হয়। ফলে সিটি এরিয়ার মানুষেরা ওয়ার্স্ট কাইন্ডস অফ পলিউশনের শিকার। হাউ ইজ ওয়াটার পলিউটেড, হু আর মেইনলি রেসপন্সিবল ফর দিস পলিউশন। প্রথম প্রশ্ন হলো হাউ ইজ ওয়াটার পলিউটেড। আমরা এটার আনসারে পার্টিকুলার কোনো অ্যান্সার দিতে পারবো না। অনেক, এটাই মূলত অনেক পয়েন্টস চলে আসে। তো সংক্ষেপে এভাবে বলা যায় ওয়াটার ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ। এবার ওয়ে গুলো একটা একটা করে লিখলে আমার প্রথম অংশের আনসার হবে। ওয়াটার পলিউশনের প্রথম পয়েন্ট আমরা পাচ্ছি সয়েল পলিউশনের সাথে রিলেটেড, যে ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেক্টিসাইডস when rainwater wash away these fertilizers and chemical insecticides, these get mixed with water and pollute it. Secondly, industrial waste. ইন্ডাস্ট্রিগুলো এমন জায়গায় সেট করা আর নর্মালি সেট বিসাইড দ্য রিভার্স, সো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আর ডিসপোজড ইন দ্য রিভার ওয়াটার। Even if they are disposed in land, somehow rainwater brings the waste into river water. Third kind হলো ওয়াটার পলিউশনের ডাম্পিং অফ ডোমেস্টিক ওয়েস্ট ম্যাটেরিয়ালস। ফোর্থ কাইন্ড হতে পারে ওয়াটার ওয়াটার ভেহিকলস আছে, ওয়াটার ভেহিকলস এর থেকে ওয়াটার পলিউশন হয়। ফিফথ আরেকটা পয়েন্ট টেক্সটে উল্লেখ ছিল, সেটা লিকেজ, লিকেজ অফ ইঞ্জিনস। বিশেষ করে মোবিল বা তেল জাতীয় যেগুলো ট্যাঙ্ক থেকে যে লিকেজ গুলো হয় এগুলো ওয়াটারের সাথে আলটিমেটলি মিশে পড়ে। হু আর মেইনলি রেসপন্সিবল ফর দিস পলিউশন, এইখানের মেইন পয়েন্ট হলো আমরা যে মানুষেরাই এর জন্য দায়ী। এটাকে স্বীকার করতে বলা যে উই হিউম্যানস আর মেইনলি রেসপন্সিবল ফর দিস পলিউশন। Why is pollution on the increase? Pollution is on the increase for a number of reasons. এবার রিজনস দুই তিনটা বলা উচিত এখানে, যেহেতু 2 মার্কের কোশ্চেন। পয়েন্টস হিসেবে দুই তিনটা অথবা সেন্টেন্সেও দেওয়া যেতে পারে। How can it be kept under control? It can be kept under control by stopping all kinds of pollution, by taking steps against pollution, by enforcing strict law against those who pollute the environment. As a student, what contributions can you keep to control pollution? এখানে আমরা আনসার দিতে পারি তিনটা পয়েন্ট থেকে। পয়েন্ট ওয়ান হলো আমি নিজে পলিউট করছি না, এটা এটা হলো পয়েন্ট ওয়ান, যে আমি নিজে পলিউট করছি না। পয়েন্ট টু, আমার ফ্যামিলির কাউকে পলিউট করতে দিচ্ছি না। পয়েন্ট থ্রি, আমার সোসাইটি যারা পলিউট করে আমি তাদেরকে অ্যাওয়্যার করতে পারি, মেক দেম অ্যাওয়্যার রিগার্ডিং পলিউশন। এই তিনটা পার্সপেক্টিভ থেকে অ্যাজ এ স্টুডেন্ট
I can contribute to control pollution? এক্সট্রা কোয়েশ্চেন আনসার অনেকগুলো হয়তো আমাদের মেইন কোয়েশ্চেন গুলোর সাথে মিলবে, তো এগুলো আমরা খুব একটা বেশি ডিটেলসে যাব না। হু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ অল কাইন্ডস অফ পলিউশন? হোয়াই, এটা কিন্তু একবার আমাদের কোয়েশ্চেনে এসেছে, তো আমরা রিপিট করছি না। হাউ ক্যান উই রিডিউস এয়ার পলিউশন? এয়ার পলিউশন রিডিউস করার জন্য পার্টিকুলার তেমন কিছু না থাকলেও আমরা এয়ার পলিউশন কোন কোন সোর্স থেকে হয় ওই সোর্স গুলোকে বন্ধ করলেই হয়ে যাচ্ছে। টেক্সটে এয়ার পলিউশন বন্ধ করার প্রথম উপায় হিসেবে দেওয়া হয়েছে রিফরেস্টেশন অ্যান্ড ডিফরেস্টেশন। রিফরেস্টেশন অর্থাৎ আগে যেখানে ফরেস্ট ছিল ওই জায়গায় আবার নতুন ওগুলো তো আমরা কেটে ফেলেছি বা কমিয়ে ফেলেছি, সেখানে নতুন করে ট্রি প্লান্টেশন করা। আর সেকেন্ড হলো ফরেস্টেশন। তো যেখানে ফরেস্ট এরিয়া নেই ওইখানে আমরা চাইলে নতুন করে ফরেস্ট করতে পারি আমাদের বাসাবাড়ির আশেপাশে, রাস্তায়, ওপেন স্পেস গুলো যেখানে আমরা কাল্টিভেট করি না, এই জায়গাগুলোতে আমরা ফরেস্টেশন, রিফরেস্টেশন এন্ড ফরেস্টেশন এই দুটা। সেকেন্ড এয়ার পলিউশন কমানোর উপায় হলো কার্বন এমিশন রিডিউস করা, ভেহিকলস কম ইউজ করা। এরপর থার্ড এয়ার পলিউশন রিডিউস করার থার্ড যে উপায়টা, এটি হলো যেখানে সেখানে ডাস্ট, ওয়েস্ট ম্যাটেরিয়ালস এগুলো না ফেলা, কারণ ডাস্টও একসময় বাতাসে উড়ে এয়ার পলিউশনের কারণ হয়ে থাকে। তো এইগুলো যেখানে সেখানে না ফেলা। তো এরপরের কারণ হলো ভেহিকলস। টেক্সটে আমরা পার্টিকুলারলি ওল্ডার দেন 20 ইয়ার্স বা 25 ইয়ার্স এরকম একটা 20 ইয়ার্সটা আমরা পাচ্ছি, তো ভেহিকলস ওল্ডার দেন 20 ইয়ার্স শুড বি স্টপ। এইভাবে ওই এয়ার পলিউশনের কারণগুলোকে সরিয়ে নিলেই এয়ার পলিউশনটা রিডিউস হবে। ইনডিরেক্টলি আমরা এভাবে আনসার দিতে পারি। হাউ ডাজ রিসাইক্লিং হেল্প আস? Recycling is a process in which people do not dump their used materials. Rather, they recycle them to mm, make something new from the used materials, so that the materials do not become waste or rubbish to us. Rather, those materials can be used again for our purpose, and so we can stop or reduce pollution. পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, এটা টেক্সটে স্পষ্ট করেই বলা ছিল। কারণ হিসেবে রেইন ওয়াটারটাকেই দায়ী করা হয়েছে, যে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার বিকজ দ্য pollutants if disposed in the land area may ultimately be mixed with the water by rain or flood. So polluting the land is actually polluting the water. How many kinds of pollutions are mentioned? Three types: air pollution, soil pollution, and water pollution. এবার এই তিনটার জন্য there are some other forms. Yes, এই other forms গুলো আমি এবার বলে দেব। একটা হলো এয়ার, ওয়াটার, সয়েল। এর বাইরে আছে সাউন্ড পলিউশন। এরপর আরেকটা আছে ওডার পলিউশন, ODOUR, ওডার পলিউশন। হাউ ইজ এয়ার পলিউটেড, এটা আগে একবার এসেছে, তো আমরা আর ওটাই যাচ্ছি না। Where can water pollution occur? Water pollution can mostly occur in industrial areas. Secondly, it can also occur beside the agricultural farmlands. Thirdly, it can occur anywhere in any water body where water vehicles run through. How can we reduce soil pollution? Soil pollution can be reduced by resettling the industries from human habitation area away to some areas which will be safe for us. ইন্ডাস্ট্রিগুলোকে আমরা সরিয়ে নিয়ে মানুষের যে বসতি স্থান এখান থেকে দূরে কোথাও নিয়ে গেলে মোটামুটি কিছুটা হলেও সয়েল পলিউশন কমবে। সেকেন্ড ইজ if farmers should not use chemical fertilizers and insecticides. Rather, they should use natural compost manure. Then domestic rubbish and garbage should not be dumped into any place. Rather, they can be buried under the soil. The soil pollution can be reduced. How do polythene bags harm the soil? Polythene bags do not normally rot. They rather remain intact in the soil.
Thus, it reduces the fertility of the soil. Besides, some polythene bags get washed away by rainwater and stay and accumulate in drains, causing a drainage problem in of water during the rainy season. Water causes of soil pollution এটা আগে হয়েছে তো এটা নিয়ে রিপিট করব না. How does reforestation help us? Reforestation means planting trees in places where previously there were trees, but those have been cut down in the main process of human habitation or some other necessity. So if we plant trees again in those areas, then the trees will take in carbon dioxide from the environment and it will reduce air pollution. Why should we stop pollution? Pollution is a harmful thing for the humans. If pollution continues at the current rate, then it will be difficult for the human on Earth to survive in future. So pollution is to be stopped for the safety or betterment of human beings or for our own sake. এই ছিল কোয়েশ্চেন আনসার গুলো. তো এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্টে যাচ্ছি আমরা. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের রয়েছে টোটাল তিনটা, একটা মেইন, দুইটা এক্সট্রা. প্রথম যেটা রয়েছে, এয়ার, ওয়াটার এন্ড সয়েল আর ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট বাট দে আর কনস্ট্যান্টলি. নাম্বার 8 এ দুইটা ওয়ার্ড দিতে পারি, একটা হলো বিইং, বিইআইএনজি. they are constantly being or getting they are constantly being or getting polluted and dash us towards destruction and leading us towards destruction. Leading. The dash fact is that we dash are the main dash of all sorts of pollution. The actual or real fact is that we humans, number D, the humans, we humans are the main, number E, culprits or precursors of all অথবা agents of all sorts of pollutions. Extra fill in the blanks one. Pesticides and fertilizers are dash for the growth of the plant, are required or necessary or important for the growth of the plant, but excessive use, number B, excessive use can cause soil pollution. Natural fertilizers and compost can be used dash of their chemical alternatives. Number C, in place of or in lieu of their chemical alternatives. Dash is another way to stop soil pollution. Number D, eat. It is another way to stop soil pollution. Deforestation also causes erosion, pollution, and the loss of erosion, pollution. এটা ডিফরেস্টেশনের ইফেক্ট. তো ডিফরেস্টেশনের কারণে আমরা ইরোজন, রিভার ইরোজন হয় সেটা জানি, পলিউশন হয় এটাও তো জানি, এন্ড দ্য লস অফ, নাম্বার ইতে লাইভস দিব, কারণ ডিফরেস্টেশনের কারণে যে ন্যাচারাল ডিজাস্টার্স গুলো আসে সেগুলোর কারণে তো ইফেক্টস হিসেবে অনেক মানুষই তো মারা যায়, সেই হিসেবে লস অফ লাইফ. লাইফ ছাড়া আমরা প্রপার্টিও দিতে পারি, লস অফ প্রপার্টি. সো উই শুড প্ল্যান্ট ট্রিজ. Number 2, the air pollution dash from a wide variety of sources. Air pollution occurs from a wide variety of sources. The dwellers of the urban areas are the, number B, the worst sufferers of such pollution. Water pollution is another, number C, the kind of or type of pollution. As different wastes
float together, the pollution can spread easily and quickly. Improper waste disposal. Number D. Improper waste disposal is one of the causes of water pollution. To lead a healthy and happy life, we should, number E, stop or prevent or reduce all kinds of pollution. এবার আমরা দেখতে পাচ্ছি যে এই বইটা কোভিড এর আগের বছরের, উম, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তখনই এই টেক্সটটা ছিল। এটা সাম্প্রতিক সময়ে এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট। You must have heard the name of Professor Dr. Muhammad Yunus. He was awarded the Nobel Prize for Peace in 2006, for which the Bengali nation is proud of. 2006 সাল, আমি তখন ইউনিভার্সিটিতে কেবল ফার্স্ট ইয়ারে উঠেছি, ফার্স্ট ইয়ারের শেষের দিকে, সম্ভবত উম, অক্টোবরের শেষের দিকে বা নভেম্বর মান্থ হবে। আমার জন্ডিস হয়েছে। নতুন ইউনিভার্সিটির পানিটা সম্ভবত প্রবলেম ছিল, ওখান থেকে আমার জন্ডিস হলো। ইউনিভার্সিটি থেকে আমাকে ছুটি দিয়ে গ্রামে পাঠিয়ে দিল 1 মাসের জন্য। গ্রামে এসে সারাদিন শুয়ে থাকা, জন্ডিস হলে নাকি বিশ্রাম নিতে হয় বেশি, শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। তো ওই সময়ে আমি আমার লাইফের প্রথম কোরআন খতম দিলাম। জন্ডিসে শুয়ে আছি, কি করবো, আর কাজ নাই। আর দ্বিতীয় আর একটা কাজ হলো, বসে বসে যে সময় ফ্রি থাকতাম বা কোরআন অনেকখানি পড়ার পরে যখন একটু বিশ্রাম লাগতো, তখন বিবিসি নিউজটা শুনতাম। এইরকম কোন এক সকালে বিবিসি নিউজ শুনতে শুনতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পিস প্রাইজ পাওয়াটাই 2006 সালে সম্ভবত বাংলাদেশে আমি প্রথম শুনেছি। সকালে ফজরের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছি, করার পরে শুয়ে আছি, বিবিসি শুনতেছি। হঠাৎ করেই দেখি এই বাংলাদেশি ডক্টর, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম অ্যানাউন্স হলো, বিবিসিতে প্রথম নিউজ আসলো, সেই 2006 সাল। For which the Bengali nation is proud of. He was born on 28 June 1940. 1940, সম্ভবত আমার দাদার বয়সী। আমার বাবা ছিলেন 1971 সালে, সাম কাইন্ড অফ 14 বা 15 বছর বয়স্ক। সেই হিসাবে 55 সালকে আমার বাবার জন্মসাল বলা যেতে পারে। তো আমার বাবার জন্মসালে যদি আমার দাদা 40 বছর বয়স্ক হয়, তাহলে 1900 কত হয়, না আমার বাবার চেয়ে 15 বছরের বড়, কিন্তু দাদার বয়সে হয় না, একটু ছোট হয়। At Bethua village in Haটহাজারী of চট্টগ্রাম, চট্টগ্রামের হাটহাজারী বিখ্যাত জায়গা, হাটহাজারী মাদ্রাসা না কি যেন একটা রয়েছে, ওইখানকার বেথুয়া গ্রামে জন্ম। হিজ ফাদার্স নেম ইজ হাজি দুলা মিয়া। হাজি দুলা মিয়া সওদাগর, ব্যবসায়ীদেরকে সওদাগর বলা হয়, হয়তো পূর্ব বংশে কোনো ব্যবসায়ী ছিল। এন্ড মাদার্স নেম ইজ সুফিয়া খাতুন, মায়ের নাম সুফিয়া খাতুন। হি ইজ দ্য থার্ড এমং 14 চিলড্রেন অফ হিজ প্যারেন্ট। বাবা মায়ের রয়েছে 14 জন সন্তান, তার ভিতরে উনি তৃতীয়, থার্ড। আচ্ছা, সাধারণত এমনি সমাজের মানুষ বলে থাকে, সত্য কিনা আই ডোন্ট নো, যে পরিবারের প্রথম সদস্য একটু বোকা টোকা হয়, মেধা কম হয়, দ্বিতীয় সন্তান নাকি আর একটু বেশি চালাক হয়, পিচ্চিটা নাকি সবচেয়ে বেশি চালাক বা ব্রিলিয়েন্ট হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস থার্ড। থার্ড হয়েই যদি এই অবস্থা হয়, লাস্ট হইলে উনি তাহলে বিশ্বকে কি দেখাইতো। He completed his primary education from Lama Bazar Primary School and got first place in the scholarship examination. Class 5 এর scholarship examination first place করেছিলেন। Then he got himself admitted into Collegiate School, Chattogram Collegiate School, and passed the matriculation. ওই সময় মেট্রিক নামে পরিচিত ছিল, এখন এসএসসি। স্ট্যান্ডিং 16th পজিশন, পুরা চট্টগ্রাম বোর্ডে 16তম পজিশন ছিল। He passed the intermediate examination from Chattogram College. Chattogram College থেকে intermediate exam
Then, after passing the intermediate examination, he got himself admitted into the University of Dhaka in the Department of Economics. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হন। এখানে আমি দুই একটা কথা বলে রাখি, আমাদের ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় অনেকেই যারা সায়েন্স পায় নাই, তাদের মনে দুঃখের কোনো শেষ নাই। অথচ দেখো যে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার উনি কিন্তু সায়েন্সে পড়েন নাই, এত ভালো মেধা, পুরা বোর্ডে 16 পজিশন, বাট উনি অনার্স করেছেন ইকোনমিক্সে ঢাকা ইউনিভার্সিটি। ডক্টর ইঞ্জিনিয়ার হন নাই, চাইলে কিন্তু পারতেন নিশ্চয়ই। তো আলটিমেটলি কোনোটাই কিন্তু খারাপ না, কমার্স যে খারাপ তা কিন্তু নয়। হয়তো আমাদের বাবা মা আমাদের মাথার ভিতরে ডাক্তার ইঞ্জিনিয়ার এত বেশি বলেছে যে আমরা সেটাকেই মনে হয় জীবনের লক্ষ্য উদ্দেশ্য ধরে নিয়েছি। হি গট MA ইন ইকোনমিক্স, ইকোনমিক্সে MA করেছেন ইন 1961, 1961, অ্যান্ড ডিড হিজ PhD ইন 1969 ফ্রম দি ইউএসএ, ইউএসএ থেকে 1969 সাল, আমার জন্ম হয় নাই তখন উনি PhD করেন। হি এস্টাবলিশড গ্রামীণ ব্যাংক ইন 1976, তখনও আমার জন্ম হয় নাই। স্বাধীনতা যুদ্ধের 5 বছর পর, দেশ স্বাধীনের 5 বছর পর, তার মানে হত্যার পরে বঙ্গবন্ধুর হত্যার পরের বছর, and started his micro credit program from জোবরা ভিলেজ। তো এই চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে তিনি প্রথম মাইক্রো ক্রেডিট প্রোগ্রামটা পাইলটিং শুরু করেন। His project for the promotion of peace through the poverty reduction has been taken as a model all over the world. তো প্রমোশন অফ পিস বলেছে এখানে, হিজ প্রজেক্ট ফর দ্য প্রমোশন অফ পিস, শান্তির উন্নয়ন বা প্রতিষ্ঠার জন্য তার যে মডেলটা, প্রজেক্টটা, এটাকে পুরো বিশ্বে একটা মডেল হিসেবে নেওয়া হয়েছে। সাধারণত আমরা যে ব্যাংকিং সেক্টর গুলোকে দেখতে পাই, এই ব্যাংকিং ব্যাংকিং সেক্টর গুলো সম্পদশালী ব্যক্তিদেরকে সম্পদ লোন দেয়। যদি আমি ব্যাংকে লোন নিতে যাই তাহলে ওরা আমাকে বলবে আপনার কি কি প্রপার্টি আছে সেগুলোর ডিড বা দলিলগুলো এনে জমা দেন, আমরা দেখি আপনি কি কত লাখ টাকা লোন পাবেন। সম্পদের এগেইনস্টে লোন দেয়, কারণ এই ব্যাংকিং ইনস্টিটিউশন গুলো চিন্তা করে যে আমি যদি লোন দেই আর এই লোকটি যদি পালিয়ে যায়, তাহলে আমার লোনের কি হবে, লোন পরিশোধ করবে কে। তো ওরা চিন্তা করে এই সম্পদের দলিলগুলো আমরা নিয়ে নিব, পরবর্তীতে কোর্টের মাধ্যমে এই দলিলগুলো অকশনে তুলে বিক্রি করে আমরা আমাদের লোনের টাকা তুলে নিব, এরকম একটা হিসাব থাকে ব্যাংকের। ফলে একজন রিক্সাওয়ালা, ওনার জরুরি সমস্যা, লোন নিতে যাবে, কেউ ওনাকে লোন দেয় না। ওনার তো কোনো প্রপার্টি নেই, ওনার তো কোনো জমির দলিল নেই, বাড়িঘর নেই। তো এই ধরনের একদম লাস্ট স্তরের নিম্ন শ্রেণীর যে মানুষগুলো, এই মানুষগুলোকে কেউই লোন দেয় না। এই লোন সিস্টেমটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম শুরু করেন। যে গরিব মানুষ, তাদের লোনের পরিমাণ নিশ্চয়ই কম হবে, তারা লাখ লাখ টাকা লোন নেবে না। একজন রিক্সাওয়ালা নিশ্চয়ই 3,000 টাকা 5,000 টাকা এরকম লোন নেবে, বা তার রিক্সা কেনার জন্য যে টাকা লাগে ওই টাকাটা লোন নেবে। এইভাবে অল্প পরিমাণ টাকা, কোনো এটাকে জামানত বলে আমরা, যে প্রপার্টির এগেইনস্টে লোন, উনি এই প্রপার্টি ছাড়াই দরিদ্র মানুষদেরকে লোন দেওয়া শুরু করে। সেই লোন থেকে ওনার যে ইনকাম, সেটার একটু হিসাব বলি। এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, আমি যখন গ্রামে ছিলাম এই লোন সিস্টেম চলেছে। 4,000 টাকা দিত এককালীন, 1 বছরের লোন। এটা 12 মাসে, টোটাল 52টা সপ্তাহ থাকে বছরে, এই 52 সপ্তাহে এই টাকাটা রিটার্ন দিতে হয়। তো আমরা যদি একজন দরিদ্র মানুষকে 4,000 টাকা দেই এবং 1 বছর পরে তার কাছ থেকে 5,000 টাকা ফেরত নেই, 4,000 টাকা দিয়ে 5,000 টাকা ফেরত নেই, তাহলে তার কাছে 1,000 টাকা বাড়তি তার কাছ থেকে আমরা নিলাম। কিন্তু এতে তার কোনো প্রবলেমই হলো না, কারণ আমরা তো লোন দিয়েছি রিক্সাওয়ালাকে। 52 সপ্তাহ থাকে, তো আমরা 50টা সপ্তাহ ধরলাম। তো 50টা সপ্তাহ, প্রতি সপ্তাহে 150, 50 দিয়ে ভাগ দিলে প্রতি সপ্তাহে 100 টাকা করে টাকা দিবে সে। একজন রিক্সাওয়ালা 1 সপ্তাহ রিক্সা চালিয়ে, তার ফ্যামিলি চালিয়ে 100 টাকা জমানো একদম সহজ ব্যাপার। প্রতিদিন 15 টাকা করে জমাইলে 7 দিনে 105 টাকার মতো হয়। 100 টাকা জমে যায় প্রতিদিন 15 টাকা করে জমালে। যেখানে তার ফ্যামিলি খরচ হইতে পারে প্রতিদিন 200 টাকা। সে রিক্সা চালিয়ে, আগে রিক্সা ভাড়া নিত সে, প্রতিদিন 50 টাকা দিয়ে রিক্সা ভাড়া নিত। যে রিক্সা চালানোর বিনিময়ে যা রিক্সার মালিককে 50 টাকা দিতে হবে,
আর এরপরের বাড়তি যা যে টাকা থাকে এই টাকাটা ওনার ফ্যামিলির খরচ হিসেবে উনি চালাবে। এভাবেই সাধারণত দরিদ্র মানুষেরা রিক্সা চালায় ঢাকা শহরেও। ঢাকা শহরে অধিকাংশ রিক্সাওয়ালার নিজস্ব রিক্সা নয়, ভাড়ার রিক্সা। এবং ঢাকা শহরে 100 200 এরকম ভাড়া, 300 টাকা ভাড়া হয় অটোগুলা। এইভাবে চলে। তো এই সিস্টেমে ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে যখন দরিদ্র মানুষকে লোন দেওয়া শুরু করলো, তখন দেখা গেল যে এই রিক্সার মালিককে 50 টাকা ভাড়া দেওয়ার চাইতে সপ্তাহে 15 টাকা লোনের জন্য প্রতিদিন 15 টাকা লোনে দেওয়া ভালো। কারণ 1 বছর পরে রিক্সার আর লোন শোধ হয়ে যাবে, রিক্সাটাও তার নিজস্ব হয়ে যাবে। লোন, এই সিস্টেমে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোম্পানি কাজ করে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এখানে সমস্যা হলো 5,000 টাকায় 4,000 টাকায় লাভ নিল 1,000 টাকা। 4,000 টাকায় লাভ নিল 1,000 টাকা 12 মাসে। এটা হলো সাম কাইন্ড অফ 4,000 টাকা 1,000 টাকা না, 1,000 ইন্টু 100 ডিভাইড বাই টোটাল ছিল 4,000। এতে দেখা যায় যে 25% হয় ইন্টারেস্ট। কিন্তু বাংলাদেশের কোনো ব্যাংক 14% উপরে ইন্টারেস্ট দিতে পারে না। বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক 25% ইন্টারেস্ট নেয়। মানে দুই দিক থেকেই আছে আর কি। দরিদ্র মানুষকে হেল্পও করে, হেল্পের বিনিময়ে আবার রক্ত চুষেও খায়, দুইটাই আছে। পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। দরিদ্র মানুষ উপকারও হয়, আবার অপকারও হয়। একটা না 2 সপ্তাহ বৃষ্টি হলো, রিক্সাওয়ালা রিক্সা চালাতে পারলো না, তখন লোন দিতে পারলো না, এরকম সমস্যাও আছে। তো দুই পজিটিভ নেগেটিভ দুইটাই আছে সবকিছুর, এই পৃথিবীর সবকিছুরই পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে। তো আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, সমালোচনা করলাম তার ব্যাংকের। কন্ট্রিবিউশন এস্টাবলিশিং ড্যাশ ইন 1976, 76 এ হলো গ্রামীণ ব্যাংক এস্টাবলিশ করে, তো এখানে 1 নম্বরে গ্রামীণ ব্যাংক। হি অ্যাচিভড এমএ ইনস্টিটিউশন, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স এমএ করেন। তো ইনস্টিটিউশন হলো ঢাকা ইউনিভার্সিটি। হি ড্যাশ দ্য ইউএসএ 96, এটা হলো পিএইচডি, তো আমরা লিখবো হি ডিড হিজ পিএইচডি বা কমপ্লিটেড হিজ পিএইচডি। অপেক্ষা করো, তোমাদের টাইমটা পরে। এরপর আছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড 2006 অ্যাওয়ার্ড। 2006 হলো নোবেল পিস প্রাইজ, আর রিজন হলো ফর প্রমোটিং পিস বা ফর দ্য প্রমোশন অফ পিস ইন দ্য ওয়ার্ল্ড। অনেকে প্রশ্ন করেন আহ, যে উনি শান্তির কি করেছেন পৃথিবীতে। এই প্রশ্নটা অবশ্য আমারও, যে আসলে কি উনি শান্তির কিছু করেছেন। এই যে লোন দিয়ে মানুষকে, দরিদ্র দরিদ্র মানুষের হেল্প করা, এটা কি আদৌ শান্তির কিছু হয়েছে কিনা। দারিদ্র্যের হার তো কমে নাই বাংলাদেশ থেকে, তাহলে শান্তির কি করলেন। মূলত আমরা পরোক্ষভাবে যে এটা যদি বিশ্লেষণ করি, তাহলে বলবো যে এটা আমেরিকার একটা ফাঁদ। আমেরিকা একটা ফাঁদ, যে একজন মানুষকে আমেরিকার আহ একান্ত অনুসারী বানিয়ে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করা। এবং আলটিমেটলি আমেরিকা সেটা পেরেছে। বাংলাদেশের দুই দলীয় রাজনীতিকে হার মেনে, রাজনীতিকে হারিয়ে এখন আমেরিকা পন্থী ডক্টর মোহাম্মদ ইউনূসই বাংলাদেশের সরকার প্রধান। আমেরিকা পন্থী বলতেছি, আমেরিকা লাইক করে। কিন্তু আগের দুইজনের একজন শেখ হাসিনা তো রাশিয়া পন্থী ছিল। ফলে আমেরিকা একটা নতুন দেশের কন্ট্রোল নিতে পারলো সাউথ এশিয়ায়। এটা আমরা বলতে পারি যে আমেরিকার এটা বহু আগের একটা প্ল্যান ছিল, যে প্ল্যানটা আমরা বুঝলাম 20 বছর পরে, 26 বছর পরে। এবার আমরা টেবল ম্যাচিংটা করি। A newspaper bears interest for every section of people. A newspaper bears interest for every section of people. আমরা মোটামুটি এখানে ফুল একটা সেন্টেন্স পেয়ে গেছি, ভার্বও পেয়েছি। তা আরো কিছু পেতে হলে আমাদের নিশ্চয়ই অন্য কোনো ক্লজ আসবে। তো ইন্টারেস্টের সাথে কি ইনফরমেশন হবে। নিউজপেপার bears interest for every section of people and in information which are available at the cheapest price, এটা হতে পারে। Newspaper bears interest for every section of people and is an attraction for all types of readers, হতে পারে। তো কোনটা আলটিমেটলি কোনটা দেবো, তো আমি এটা and is an attraction এটা দিচ্ছি, A+4+5 এটা দিচ্ছি। It is a storehouse of knowledge, নলেজের সাথে ইনফরমেশন শব্দটা যেতে পারে। তো বি এর সাথে 5 দিচ্ছি।
It is a storehouse of knowledge and information available at the cheapest price. B5 4 দিচ্ছি। A man who is in the habit of প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি খুঁজতে হবে, 1 নম্বরে পাচ্ছি আমরা। তো এটার সাথে এটা দিচ্ছি। A man who is in the habit of reading newspaper begins to think of it even before he leaves his bed in the morning. সকালে ঘুম থেকে ওঠার আগেই এটার ব্যাপারে চিন্তা করতে থাকে যে আমার আজকে পত্রিকাটা পড়া দরকার। এটা বর্তমান সময়ে আমরা এটা পাই না। বর্তমান সময়ে রাত 12টার সময় ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে মেজর নিউজ গুলো চলে আসে। কিন্তু এক যুগে ইন্টারনেট ছিল না একটা সময়। সেই যুগে নিউজ পেপার ছাড়া বিশ্ব সম্পর্কে জানার কোনো উপায়ই ছিল না। তো ফেসবুক এগুলো তো প্রশ্নই ওঠে না থাকার তখন। আমি সেই যুগটা দেখেছি। ইন্টারনেট সম্ভবত আমি 96 এর পরে বাংলাদেশে এসেছে মোস্ট প্রবাবলি ইন্টারনেট। এর আগ পর্যন্ত সাধারণ মানুষের জন্য বাংলাদেশে ইন্টারনেট বা এই জাতীয় কিছু ছিল না। আমি যখন তখন টেলিভিশনটা প্রচুর চলতো। অধিকাংশ বাড়িতেই যারা টেলিভিশন রাখতো সাদা কালো টেলিভিশন ছিল। রঙিন টেলিভিশন আর একটু পরে আসে এবং সেটা আরো ভিআইপি দের বাসায় থাকতো শুধু। তো ওই যুগে নিউজ পেপারের কোনো বিকল্পই ছিল না। নিউজ পেপারই ছিল সবকিছু। এই জন্য মানুষ ওই সময় ঘুম থেকে উঠে হয়তো খাবার খাওয়ার আগে নিউজ পেপারটা আগে চিন্তা করতো যে নিউজ পেপারটা আসছে কিনা। কিন্তু এখন আমরা দেখি যে নিউজ পেপার পড়ে থাকে, কেউ পড়েও না। ওই সময় আমি স্কুল স্টুডেন্ট যখন ছিলাম 1 কিলোমিটার দূরের বাজারে গিয়ে নিউজ পেপার পড়তাম সাপ্তাহিক ভাবে। প্রতিদিন সম্ভব হতো না। When reading newspaper becomes a habit, number D, when reading newspaper becomes a habit, the reader must have his newspaper with his morning cup of tea. D, 2 3 আর লাস্ট কোনটা আছে সেটা তো আমরা বুঝতেই পারছি যে নো ডাউট দ্য রিডিং অফ নিউজ পেপার মেক্স আস অ্যালার্ট, knowledgeable and well informed about the affairs of the world. আমরা রিঅ্যারেঞ্জমেন্টে আসছি, এটাই লাস্ট। So they wanted to buy a sheepskin for making a new coat. So he lived with his wife Matrona in the heart of a farmer in a village. It was winter. Once there was a poor cobbler in Russia called Simon. So they thought that with this amount of money, they would be able to make a new leather coat. They had only one leather coat to wear. His wife had managed to save 3 rubles, and villagers owed him 5 rubles. He did not have a house of his own. এরকম পাচ্ছি। তো আমাদের প্রথম আসছে ডি নাম্বারটা। ডি নাম্বার, ওয়ান্স there was a poor cobbler in Russia called Simon. এবার সাইমন সম্পর্কে আরো কিছু ইনফরমেশন কি আছে? তার নিজস্ব বাড়ি ছিল না। এইচ নাম্বার, হি ডিড নট হ্যাভ আ হাউস অফ হিজ ওন। যেহেতু নিজের বাড়ি ছিল না, সে তো অন্য কোথাও থাকতো। সেহেতু অন্য কোথাও, এটা বি নাম্বারে পাচ্ছি। সো হি লিভড উইথ হিজ ওয়াইফ মেট্রোনা ইন দ্য হার্ট অফ আ ফার্মার ইন আ ভিলেজ। এবার অন্য ঘটনা। এবার এবার আসবে এফ নাম্বার সম্ভবত। হ্যাঁ, এফ নাম্বার, দে হ্যাড অনলি ওয়ান লেদার কোট টু ওয়ার। রাশিয়া যে কত ঠান্ডা আমরা জানি। তাদের মাত্র একটা কোট ছিল, একজনে পড়তে পারতো। তার মানে আরেকটা কোট কেনা খুব দরকার। আরেকটা কোট কেনার জন্য টাকা সেভ করা দরকার। তো প্রথমেই কোট কেনা দরকার, এ। সো দে ওয়ান্টেড টু বাই আ শিপ স্কিন ফর মেকিং আ নিউ কোট। আমরা একটা মিস করেছি। আমাদের প্রথমটা হলো ডি, কল্ড সাইমন। ডি এর পরে হলো এইচ, হি ডিড নট হ্যাভ আ হাউস অফ হিজ ওন। এইচ এর পরে বি,
সো হি লিভড উইথ হিজ ওয়াইফ ম্যাট্রোনা ইন দ্য হার্ট অফ আ ফার্মার ইন আ ভিলেজ। এরপরে উইন্টার আসবে। সি, সি এর পরে এবার তাদের একটা কোট আছে, কারণ উইন্টার ছাড়া কোটের প্রশ্ন তো আসে না। এবার আসলো এফ। এফ এর পরে এবার আরেকটা কেনা দরকার, এ। এর পরে যেহেতু কেনা দরকার সেহেতু টাকার দরকার। টাকা আছে জিতে। হিজ ওয়াইফ হ্যাড ম্যানেজ টু সেভ 3 rubles and villagers owed him 5 rubles। এবার টাকা ম্যানেজ হয়ে গেল। এবার এই টাকা দিয়ে তারা কিনতে যাবে। ই নাম্বারটাই বাকি আছে, এটা দিলেই হয়ে যাচ্ছে। এই তো, আমি এই দাগগুলো ছোট থেকে বড় দিয়েছি যেন বোঝা যায় যে কোনটার পরে কোনটা হবে। তো এই ছিল মডেল কোয়েশ্চেন নং 27। আমাদের পরের সানডে, আগামীকালের ক্লাসটা আমরা আজকে করলাম। তো এর পরের সানডে যেটা হবে সেটার মডেল কোয়েশ্চেন 28, এটা আমরা ইনশাল্লাহ পরের শুক্রবারে গ্রুপে পাবো। তো আমাদের নেক্সট ক্লাস হলো টিউসডেতে। সেই ক্লাসের হোমওয়ার্কটা গ্রুপে আই গেস দেওয়া আছে, রাইট? 35 থেকে 46, এটা টিউসডের হোমওয়ার্কটা দেওয়া আছে। তো দেখা হবে সেদিন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো ও সঠিকভাবে হোমওয়ার্ক করো। আল্লাহ হাফেজ।